আমাদের কিছু করার নাই, তাই না? তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বক্তব্য শেষ না, আমাদের কথা থেকে যায়। এ পর্যায়ে আমাদের মাঝে 35 যুক্তিকতা নিয়ে আসবেন সেই মানুষের দিকে আগত। আজকে আমাদের আমরা তাকে বলবো আমাদের 35 যুক্তিকতাগুলো তুলে ধরার জন্য খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ, আমি বলবো কি শুনবে কে, দেখবে কি রে ধুন্দা, সবে কি স্বার্থের বেলে বান্দা। প্রিয় ভাই বন্ধুগণ, যুক্তিকতা আমার পূর্ববর্তী ভাই বন্ধুগণ অনেক বলেছে। আমি সবচেয়ে বড় যুক্তি যেটা আমাদের বিভিন্ন টকশোতে আমরা দেখি, কিছু সংখ্যক সরকার পক্ষের লোক, সাবেক আমলা, তারা বলে থাকে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশন জট নাই, এখন নাই, তার মানে তারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট টেন্সের কথা বলে। আমি প্রেজেন্ট টেন্সে একটি কথা বলছি। আমার ওয়াইফ 2020 সালে এসএসসি পরীক্ষা দিয়েছে। 2020 এসএসসি পরীক্ষার পর ডিগ্রি কমপ্লিট করলে ডিগ্রি 3 বছর আর ইন্টারমিডিয়েট 2 বছর, কত বছর হয়? 5 বছর। 5টি ক্লাস অতিক্রম করতে এখানে ধরে নেন আপনার 6 বছরের প্রয়োজন। কিন্তু দেখা গেছে 2020-এ যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, 22-এ এসএসসি পরীক্ষা দিয়েছে, এখনো তাদের ডিগ্রির 1টি বছর শেষ হয়নি। তার মানে ও আমলা স্যার, আপনি কি দেখেন না বর্তমানে যে এখনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে শাসন জট রয়েছে? কেন 2022 সালে ইন্টার পাস করার পর 2024 সাল হয়ে যায়, এখন কেন ডিগ্রি 1টি ক্লাস শেষ হবে না? আপনি কি বলতে চাচ্ছেন আমাদেরকে? আমাদেরকে চোখ নাই, আমরা কি দেখি না? আপনি দেখেন 2020-21 সালের যে ব্যাচ, 21 সালের যে মাস্টার্স পরীক্ষা, গতকাল তাদের ভাইবা শেষ হয়েছে। কেন 21 সালের ভাইবা, 21 সালের মাস্টার্স পরীক্ষা 24 সালের মে মাস পেরিয়ে আজ 31শে মে, প্রায় 2.5 বছর হয়ে যায়, এখনো তাদের ভাইবা শেষ হয়নি। রেজাল্ট কবে আসবে? আপনারা বলতে চান ডিগ্রি পাস করে সবকিছু হয়। আমি বলতে চাই ডিগ্রি পাস করে সবকিছু হয় না। আমরা বিসিএস চাকরি চাই না, আমরা সরকারি চাকরি চাই না, আমরা কৃষক বাবার সন্তান। আমরা চাই কোনো সরকারি চাকরি যদি না হয়, আমরা কোনো একটি প্রাইভেট সেক্টরে চাকরি করা হলেও বাবার মুখে হাসি ফোটাতে চাই। কিন্তু দুঃখের বিষয়, আপনারা দেখেন বুড়ো বাংলাদেশ, ব্রাক সহ প্রথম শ্রেণীর এনজিও যেগুলো রয়েছে, প্রাইভেট সেক্টর যেগুলো রয়েছে, সেখানে দেখেন মাস্টার যোগ্যতা কেন চাবে? মাস্টার্স কমপ্লিট করার আগে ওই এনজিওতে প্রবেশ করা যাচ্ছে না। আমরা কোথায় যাব? আমরা কি করব? ও আমলা স্যার, যেসব আমলার আপনারা আমাদেরকে ধোঁকা দিচ্ছেন, আমরা চোখে দেখার পরে আপনারা আমাদেরকে অন্ধ বানিয়ে দিচ্ছেন। আমি আপনাদেরকে আজ অন্ধ বানিয়ে দিলাম। আপনারা দেখেন এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশন জট রয়েছে। যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশন জট নাই থাকতো, তাহলে আমি বলতে চাই এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে 2021 সালের মাস্টার্স পরীক্ষার কার্যক্রম এখনো শেষ হয়নি কেন? 22 শিক্ষাবর্ষের ডিগ্রিতে যারা ভর্তি হয়েছিল বা বিএ অনার্সে ভর্তি হয়েছিল, অনার্স বলেন আর ডিগ্রি বলেন, ডিগ্রি 3 বছরের কোর্স, ডিগ্রি কমপ্লিট করে আমি চাই, আমি কৃষক বাবার সন্তান, আমি চাষির সন্তান, আমি জেলের সন্তান, আমি চাই কোন রকম ডিগ্রিটা কমপ্লিট করে আমি শিক্ষক হওয়া সহ আমি কোন একটা পেশাতে নিজেকে যোগদান করব। কিন্তু এখন 4 বছর হয়ে গেল, আমার এখনো ডিগ্রি ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়নি। আমি কি করব? আমার যখন ডিগ্রি কমপ্লিট হবে তখন আমার বয়স কত হবে একবার ভেবে দেখেছেন? তো অনেক যুক্তিকতা রয়েছে। আপনারা বর্তমান নিয়ে কথা বলেন, তা আমি বর্তমানটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশন জট রয়েছে, এরপরে বলেন পাবলিক ইউনিভার্সিটিতে সেশন জট নাই। ওই যে আমার ডান পাশে দাঁড়িয়ে রয়েছে দৃষ্টি আপু, ওনার কত বছর লেগেছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করতে? 4.5 বছর, 7.5 বছর লেগেছে ওনার। কোর্স কয় বছরের? রাজশাহী ইউনিভার্সিটি একটি স্বনামধন্য ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে আমরা যে বিশ্ববিদ্যালয়কে আমরা গণ্য করি, সেই বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী ইউনিভার্সিটিতে যদি 4 বছরের কোর্স 7.5 বছর লাগে, এখানে কত বছর লেগেছে ভাই? 3.5 বছর। তা আমরা তো 3.5 বছর বা 3.5 বছর তো আমাদের সেশনটা চলে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রেসিডেন্ট এরশাদ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, এরশাদ সাহেব স্কুল কলেজ অনেক কিছু বন্ধ করে দিয়েছিল। দেওয়ার কারণে 1991 সালে যখন বিএনপি ক্ষমতা এসেছিল, বিএনপি দেখলো
এই যুবকরা দেশকে স্বাধীনতার ভূমিকা রেখেছে। এই যুবকদের 3টি বছর জীবন থেকে, শিক্ষা জীবন থেকে ধরে গিয়েছে। এখন যুক্তিকতা হচ্ছে এই যুবকদেরকে 3টি বছর ফিরিয়ে দিতে হবে। তাই বিএনপি সরকার 1991 সনে শুধু প্রবেশের বয়স বৃদ্ধি করেনি, অবসরের বয়স বৃদ্ধি করেনি, প্রবেশের বয়সও বৃদ্ধি করেছে, অবসরের বয়স বৃদ্ধি করেছে। দুঃখ লাগে, বঙ্গবন্ধুর তনয়া, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, মানবতার মা যাকে আমরা ঘোষণা দিয়েছি, বাংলাদেশের লৌহ মানবী যাকে আমি ঘোষণা দিয়ে থাকি, সেই মানবতার মাকে কারা বুঝিয়ে 2011 সালে শুধু প্রবেশের বয়স বৃদ্ধি করেছেন, কিন্তু অবসরের বয়স বৃদ্ধিতে তারা বাধা দিয়েছে। তারা কারা? জাতি তাদের মুখ দেখতে চায়, এই স্বার্থবাদী আমাদের মুখ দেখতে চায়। এই জন্য কি বঙ্গবন্ধু বলেছিল, আমরা নয় মানুষ তৈরি করো, আমরা হবে সর্বাবস্থায় দেশের সর্বসাধারণের পরম বন্ধু, সর্বসাধারণের কল্যাণার্থে নিজেদেরকে নিয়োজিত রাখা হচ্ছে আমলাদের প্রধান কাজ। কিন্তু আমি বলতে চাই, ওই আমরা কি এটা করতে পেরেছি কিনা? আমি বলতে যাচ্ছি, এখনো সেশন জট রয়েছে, পাবলিক ইউনিভার্সিটি সহ জাতীয় বিশ্ববিদ্যালয় সেশন জট রয়েছে। এই সেশন জটকে এই সেশন জট থেকে মুক্তি পেতে হলে এটা একদিনও সম্ভব নয়। যারা বিসি রয়েছেন, ভাইস চ্যান্সেলর রয়েছেন, আপনারাও এখনো পারতেছেন না জাতীয় বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের সেশন জট দূর করতে। এখন একটাই পথ, চাকরিতে প্রবেশের বয়সটা বৃদ্ধি করে দেন। চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি করে দিলে আমাদের 4 বছরের কোর্স যদি আমাদের 7 বছরও শেষ হয়, 4 বছরের কোর্সটি যদি 7 বছরও শেষ হয়, আমাদের কোনো দুঃখ থাকবে না, কারণ আমরা তখন পর্যাপ্ত সময় পাবো। আমরা আমাদের 35 হলে আমাদের হতাশা থেকে মুক্ত হতে পারবো। আমাদের মনে এইটা কাজ করবে না যে আমার আর 2 বছর রয়েছে, আমি এখন কি করব, আমি তো এখন চাকরি প্রিপারেশন নেব না আমি একটা কিছু করব। আর একটা বিষয় হচ্ছে, কোভিড-19 3টি বছর আমাদের জীবন থেকে ঝরে গিয়েছে। বিশেষ করে আমি কিন্তু যে সব কথা বলি, আমার উপর না আসলে আমি অন্য কথা বলি না। আমি আমার জীবন নিয়ে আমি যুক্তি তুলে ধরতে ভালোবাসি এবং তুলে ধরি। প্রিয় ভাই বন্ধুগণ, আমি যখন 18 সালে মাস্টার্স পরীক্ষা দেই, 18 সালের মাস্টার্স পরীক্ষা 19 সালে হয়েছিল। 19 সালের পরীক্ষা কিন্তু শেষ হয়েছিল কবে? করোনা কখন শেষ হয়েছিল? 2022 সালে 19 সালের পরীক্ষা শেষ হয়েছিল। এখানে 3টি বছর চলে যাবে কেন? 18 সালের পরীক্ষা 22 সালে শেষ হবে, 4টি বছর ধরেন 3টি বছর কেন শেষ হবে? তার মানে করোনার কারণে হয়েছে। করোনার কারণে যদি 3টি বছর শেষ হয়ে থাকে, তাহলে আমরা যে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি চাচ্ছি, এটা নিয়ে এত যুক্তি বানাতে হবে কেন? আপনারা বাংলাদেশে বসবাস করেন, আমরা বাংলাদেশে বসবাস করি। আপনারা হয়তো সচিব হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, আমরা কিছু হতে পারিনি। আপনারা জানেন, আপনারাই বলেন একটি শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমি দেখেছি অনেক এমপিদেরকে, অনেক জ্ঞানী গুণীদেরকে স্কুলে গিয়ে বলেছে, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা লেখাপড়া করে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ রাষ্ট্রনায়ক হবে, অনেক কিছু হতে পারবে, তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করো। কিন্তু এখন বলতে হবে কি জানেন, তোমরা এখন লেখাপড়া করো না, তোমরা উদ্যোক্তা হও। কারণ উদ্যোক্তা হতে গেলে লেখাপড়া লাগে না। উদ্যোক্তার অপপ্রয়োগ চলছে এই বাংলাদেশে। প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ, উদ্যোক্তার যে অপপ্রয়োগ চলছে আমি এটা বোঝাচ্ছি আপনাদেরকে। দেখেন, উদ্যোক্তা হতে গেলে কিন্তু অনার্স মাস্টার্স কমপ্লিট করা লাগে না। কারণ আমি দেখেছি, যে ছেলেটিকে আমি 7-এ প্রাইভেট পড়াইতাম, সেই ছেলেটি 8 পর্যন্ত পড়াশোনা করে তার বাবার টাকা না থাকার কারণে 20,000 টাকা দিয়ে সে কোয়েল পাখির খামার দিয়েছে। আমার এই ছাত্র, সে এখন 10-15 টাকা ইনকাম করে। কিন্তু আমি ভাবছিলাম, আমি লেখাপড়া করে সুশিক্ষা শিক্ষিত হয়ে আমি এই দেশের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করার জন্য একটি পথ অর্জন করব। কিন্তু সেই পথ অর্জন করার জন্য প্রথম অন্তরা হচ্ছে বাংলাদেশের কতিপয় স্বার্থবাদী আমলা। কিছু আমলারা তারা ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের মানবতার মা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল ব্যাখ্যা দিয়ে প্রবেশের বয়স বৃদ্ধিকে আমাদেরকে বঞ্চিত করছে। আমি বলতে যাচ্ছি, যদি 2011 সালে আপনারা বয়স বাড়ায় বৃদ্ধি পাওয়ার কারণে যদি প্রবেশের অবসরে বয়স বৃদ্ধি করে থাকেন, সেই যুক্তিতে এখন প্রবেশের বয়সটা বৃদ্ধি করে দেবেন। 18 সালের ইস্তাহারে আপনি লিখেছেন, ওই ইস্তাহারটা বাস্তবায়ন করবেন। সংসদে দাঁড়িয়ে মাননীয় মন্ত্রী আমাদের বাকি অঞ্চলের জামাই শ্রদ্ধেয় স্যার আপনি বলেছেন আওয়ামী লীগ সরকার 27 থেকে 30 উন্নীত করেছে।
1991 সালে আওয়ামী লীগ ছিল কিনা প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ? যদি 1991 সালে আওয়ামী লীগ না থাকে তাহলে কখন আওয়ামী লীগ সরকার 27 থেকে 30 করেছে? আওয়ামী লীগ সরকার 27 থেকে 30 করবে কেন? আওয়ামী লীগ সরকারের যে সরকার প্রধান বর্তমানে রয়েছে, বঙ্গবন্ধু কন্যার বুক বড় সাহস, তার কলিজা পা থেকে মাথা পর্যন্ত যতটুকু ওজন, তার চেয়ে সবচেয়ে বেশি ওজন আমরা মনে করে থাকি। তার যদি না হয়ে থাকে, ওই পদ্মা সেতুর মতো বিভিন্ন ষড়যন্ত্রকারীদের সাথে যুদ্ধ করে উনি পদ্মা সেতু উন্মুক্ত করে দিতে পারলে, বঙ্গবন্ধু প্যানেল করতে পারলে, ওই এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে পারলে, উনি কেন মেট্রো করতে পারলে, উনি কেন এই গরিব দুঃখী মানুষের দুঃখ কষ্ট মোচন করার জন্য প্রবেশের বয়স বৃদ্ধি করছে না? উনি কি দেখেনি উনার মন্ত্রী মিথ্যা কথা বলেছে পার্লামেন্টে দাঁড়িয়ে? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি, আপনি আমাদের মানবতার মা, রোহিঙ্গাদেরকে মানবতা দেখিয়েছেন, ভালো কথা, আপনি অনেক মানবতা দেখেন, আমরা বিশ্বাস করি। আপনি এই আপনার শিক্ষিত ভাই বোনদেরকে মানবতা দেখিয়ে তাকে বছর 35 করে আপনি আমাদেরকে আপনার অনুগত ছিলাম, অনুগত আছি, অনুগত রাখার জন্য আপনি আমাদেরকে বাধ্য করবেন। আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, মানবতার মা শুনে, আমরা আপনি এনএসআর মাধ্যমে ঘেটে দেখেন, আমরা আপনার বাধ্যগত ছিলাম, এখন বাধ্যগত আছি, ভবিষ্যতে বাধ্যগত থাকবো। তবে একটি কথা বলে যায়, যদি আপনি একটি কথা বলেছেন এই বাঙাল বিদ্রোহী হয়, ঐক্যবদ্ধ হয়, তারা ও অসাধ্য সাধন করতে পারে। আমরা কিন্তু পারি মানবতার মা, কিন্তু আমরা চাচ্ছি না। কেন চাচ্ছি না জানেন? দুঃখ লাগে আপনি বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর কোন ভূমিকা রাখলে ওই আপনাদের কাছে পরামর্শ করতো না, সে একাই ভূমিকা রাখতো। আপনি আপনার বাবার আদর্শ গ্রহণ করে চাকরিতে প্রবেশের বয়সটা বৃদ্ধি করে আমাদেরকে আপনার অনুগত করতে বাধ্য করবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। শহরের ময়মনসিংহ থেকে আগত অগ্নি যারা বক্তব্য দিয়েছেন, আমাদের অগ্নি পুরুষ মোহাম্মদ আনোয়ার ভাই সুন্দর বক্তব্য দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ। আমাদের বারবার কারণ আমাদের রতন মামুনুল রতন, তাকে সংক্ষিপ্ত বক্তব্য 2 মিনিট বক্তব্য দেওয়া রয়েছে, তারপরে অনেক বক্তব্য রয়েছে। আর বলার দরকার নাই, নতুন করে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং আমার সহযোদ্ধাগণ, দীর্ঘ 12 বছর কত চেহারা মলিন হয়েছে, কত চোখের জল শুকিয়ে গিয়েছে, কত স্বপ্ন ভঙ্গ করেছে, অথচ এই শাসক গোষ্ঠী আমাদের দাবিটি মেনে নেয়নি। অথচ এটি 100% একটি যৌক্তিক দাবি। যদি এটি 100% যৌক্তিক দাবি না হইতো, তো সার্কভুক্ত 162 বিশ্বের 162টা দেশে সর্বনিম্ন চাকরির আবেদন সীমা 35 শতকরা। এটি যদি যৌক্তিক না হতো, মাননীয় শিক্ষামন্ত্রী এটি বাস্তবায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠিয়ে না। এটি যদি যৌক্তিক না হতো, এ পর্যন্ত 75 বার মহান জাতীয় সংসদে উপস্থাপন হতো না। এটি যদি যৌক্তিক না হতো, তাহলে মহান জাতীয় সংসদের 40 জন এমপি মন্ত্রী এটি সুপারিশ করতো না। কিন্তু এত যৌক্তিকতা থাকা সত্ত্বেও আমাদের দাবিটি এ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন গত 11 মে আমাদের একটি বিশাল শিক্ষার্থী সমাগম ছিল দাবিটি দ্রুত বাস্তবায়নের জন্য, এবং আমাদের উপর যে মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছিল এর উপর প্রহারের জন্য আমাদের একটি শান্তিপূর্ণ শিক্ষার্থী সমাগম ছিল। উক্ত শান্তিপূর্ণ শিক্ষার্থী সমাগম থেকে আমাদের প্রিয় সহযোদ্ধাদের 13 জন ভাই বোনদের, আমি সহ 13 জন ভাই বোনদেরকে গ্রেপ্তার করছে। আমরা বলেছি গ্রেপ্তার করছেন, ঠিক আছে, আমাদের মামলা দেওয়ার দরকার নাই, আমরা সবাই সাধারণ শিক্ষার্থী, আমাদের পরীক্ষা আছে, আমাদের ভাইবা আছে, আপনারা আমাদের মুক্ত করে দিন। কিন্তু তারা আমাদের কথা শুনেনি। তারা শুনেছে পাকিস্তান নামক যে ভোট্টো, এই আমলাদের কথা, এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের কথা। তারা আমাদের কথা না শুনে আবারও মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে আবারও মামলা দিয়েছে। আমি চাই এই মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করা হোক। যেহেতু যৌক্তিক দাবি, এটি বাংলাদেশের 90% মানুষ চায় এই দাবিটি বাস্তবায়ন হোক। যেহেতু আমরা এই বাংলাদেশের মুসলিমে 4-5টা ইউনিভার্সিটি বাদে সকল ইউনিভার্সিটিতে সেশনযুক্ত, এই সেশনজট থাকার কারণে আমাদের 26-27 বছর লেগে যায় একটা সার্টিফিকেট অর্জন করতে। সেই সার্টিফিকেটটা রাষ্ট্র 30-এ ইনভ্যালিড করে দেয়। 30-এর পরে আমরা কোনো কাজে লাগাতে পারি না। আমরা রাষ্ট্রের কাছে কোনো চাকরি চাইনি, আমরা চেয়েছি সুযোগ, আমরা চেয়েছি সুযোগ, আমরা চাকরি চাইনি, আমরা কোনো ভাতা চাইনি, আমরা চেয়েছি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, একটা স্বাধীন রাষ্ট্রে আমরা একটু সুযোগ চাওয়ার অধিকার রাখি কিনা। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা এই সুযোগটুকু চেয়েছি, কিন্তু এই সুযোগটুকু রাষ্ট্র না দিয়ে বারবার
এই সাধারণ শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আপনি যেহেতু শিক্ষা বান্ধব এবং শিক্ষার্থী বান্ধব প্রধানমন্ত্রী, আপনি আমাদের কথাগুলো বিবেচনা করবেন, লক্ষ লক্ষ শিক্ষার্থীদের কথাগুলো বিবেচনা করবেন, তাদের মেধাকে মূল্যায়ন করবেন, আগামী প্রজন্মের জন্য কথাগুলো বিবেচনা করে, দেশের কথা বিবেচনা করে আপনি অনতি বিলম্বে দাবিটি বাস্তবায়ন করে দেবেন এবং এই সাধারণ শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, সবাই ভালো থাকেন।